দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা পার্টিকুলার বক্স প্রবলেম করছিলাম। পার্টিকুলার বক্স প্রবলেম করছি 1D তে। আগের দিন আমি সলিউশনটাকে করে দিয়েছিলাম, তারপর থেকে শুরু করতে হবে। আবার এলো দেখি। তো পার্টিকুলার বক্স প্রবলেম করেছিলাম। আমরা আগের দিনে সলিউশন পর্যন্ত করে দিয়েছি। সলিউশন করে দেওয়ার পরে আমি ওয়েভ ফাংশন এবং এনার্জি আইগেন ভ্যালু পেয়েছি। আজকে ওয়েভ ফাংশন এবং এনার্জি আইগেন ভ্যালু নিয়ে জাস্ট আমাকে কিছু আলোচনা করতে হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা যেটা পেয়েছিলাম পার্টিকেল ইন 1D বক্স, এই পার্টিকুলার সিস্টেমটাকে করেছিলাম। Sorry. এটা হচ্ছে এক্স ডিরেকশন। আর আমি দেওয়ালকে রেখেছিলাম এক্স ইকুয়াল টু 0 তে এবং এক্স ইকুয়াল টু এল এ। এই দুটো জায়গায় দেওয়ালটাকে রেখেছিলাম। এবারে এই ভেতরে পোটেনশিয়াল যেটা 0, আর বক্সের বাইরে ছিল পোটেনশিয়াল যেটা ইনফিনিটি। এটা তাহলে এই যে পার্টিকুলার সিস্টেমটাকে আমি সলভ করেছিলাম, এর ক্ষেত্রে তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশন যেটা ছিল, সেটাকে এইরকম ভাবে লেখা হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। আগের দিন আমি খুব ভালো করে আলোচনা করেছি কেন n এর ভ্যালু 0 নিতে পারবো না বা কেন n এর ভ্যালু নেগেটিভ নেব না, এটা। আর এনার্জি আইগেন ভ্যালু যেটা ছিল en ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, এটা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার আগের দিন যেটা করেছি সেটা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এই যে এনার্জি আইগেন ভ্যালু এবং ওয়েভ ফাংশন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা। আচ্ছা, প্রথমে আমি এক কাজ করি, এনার্জি আইগেন ভ্যালু নিয়ে ডিসকাশন যেহেতু কম, এনার্জি আইগেন ভ্যালু নিয়ে ডিসকাশনটা আগে করে নিই, তারপরে আমি ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাশনটাকে করব। তাহলে তুমি জাস্ট ডিসকাশন অন এনার্জি আইগেন ভ্যালু। দেখো, তাহলে কতগুলো জিনিস প্রথমে বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে মিনিমাম পসিবল এনার্জি যেটা হচ্ছে এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি যেটাকে বলা হয়, মানে মিনিমাম পসিবল এনার্জি হুইচ পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ, এটাকে 0 পয়েন্ট এনার্জি। তাহলে 0 পয়েন্ট এনার্জি যখন এখানে এন এর ভ্যালুটা 1 হয়ে যাবে, তখন সেটা কত না এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, যেটা কিন্তু নন জিরো। এবং এটা নন জিরো হওয়া দরকার, না হলে তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাবে। সেটা তোমরা জানো যে এই মিনিমাম পসিবল এনার্জি সেটা হচ্ছে নন জিরো হয়ে যাচ্ছে, মানে হুইচ ইজ এ কনসিকুয়েন্স অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা। আচ্ছা, এবার এনার্জি লেভেল ডিসক্রিট, এটা বলাই বাহুল্য। ডিসক্রিট, কারণ এনার্জি যেহেতু কতগুলো পসিবল ভ্যালুস 1 2 3 4 ইত্যাদিগুলি অ্যালাউড, তাহলে এনার্জিটাও তার কতগুলো পসিবল ভ্যালুই যা শুধুমাত্র অ্যালাউড, সেই মতো করে এনার্জি লেভেলসগুলো তোমার ডিসক্রিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস দেখো। স্পেসিং বিটুইন টু
successive energy levels ডেল্টা ই ধর n থেকে as if যেন n+1 লেভেলে যাচ্ছে, সেটা কত হবে না h স্কয়ার বাই 8m_L স্কয়ার তুমি কমন নিয়ে নাও, n+1 তার স্কয়ার হয়ে গেল মাইনাস n স্কয়ার হয়ে গেল, তো এটা হয়ে যাচ্ছে তোমার 2n+1 h স্কয়ার বাই 8m_L স্কয়ার। এবং পরিষ্কার বুঝতে পারছো যে এই স্পেসিংটা বাড়ছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। তার মানে এটা দাঁড়াচ্ছে এই পার্টিকুলার কেসে spacing between two successive energy levels increases with increasing quantum number, increases with increase in কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কিন্তু দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু তোমার বাড়ছে। আর তুমি যদি দেখো ধরো এই ধরো এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এল, এইটা ধরো n ইকুয়াল টু 0 এর জন্য যখন এনার্জিটা হচ্ছে E1টা সেটা হচ্ছে তোমার h স্কয়ার বাই 8m_L স্কয়ার। ধরো n ইকুয়াল টু 2 তখন এনার্জিটা হচ্ছে E2 সেটা 4h স্কয়ার বাই 8m_L স্কয়ার। ধরো n ইকুয়াল টু 3 এটা হচ্ছে 9h স্কয়ার বাই 8m_L স্কয়ার। দেখো এইরকম ভাবে এনার্জি গুলো তোমার যাচ্ছে, ঠিক আছে? তাহলে জাস্ট এইখানে 1 এবং 2 এর মধ্যে যে গ্যাপ, 2 থেকে 3 এর মধ্যে গ্যাপটা হচ্ছে বেশি আর কি। মানে এই যে গ্যাপটা ধরো, এই গ্যাপটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ 3h স্কয়ার বাই 8m_L স্কয়ার। এই এক্সপ্রেশনে n এর জায়গায় 1 বসিয়ে দিলে তুমি সেটাই পেয়ে যাবে। আর এই যে এনার্জি গ্যাপটা দেখো সেটা বেসিক্যালি 5h স্কয়ার বাই 8m_L স্কয়ার। তাহলে এখানেও হচ্ছে n এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি সেটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা এই হচ্ছে জিনিস। তাহলে জাস্ট এনার্জি মানে এনার্জি তো ডিসক্রিট হচ্ছে এবং স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল সেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার, সেটা তুমি দেখতে পেলে। আচ্ছা আর কি? আচ্ছা এখানে দেখো যে যেটা ব্যাপার যে n যদি তুমি পাল্টে দাও তাহলে এনার্জি পাল্টে যাবে এবং তার মতো করে ওয়েভ ফাংশনটাও পাল্টে যাবে। সেখানে এই লেভেলগুলো কিন্তু মানে এই এখানে যে এনার্জি লেভেলস গুলো তারা কিন্তু নন ডিজেনারেট। এনার্জি লেভেলস আর তুমি খেয়াল করে দেখো যে ওয়ান ডাইমেনশনে এমনিতে ডিজেনারেসি থাকে না যখন পোটেনশিয়াল এনার্জিটা তোমার ফাইনাইট হবে এবং ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে at প্লাস মাইনাস ইনফিনিটি। এর আগে যখন ফ্রি পার্টিকেল প্রবলেম করলাম যেখানে ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করছিল না, সেখানে গ্রাউন্ড স্টেটটা নন ডিজেনারেট ছিল বটে কিন্তু এক্সাইটেড স্টেটগুলো টু ফোল্ড ডিজেনারেট ছিল। কিন্তু যখন কনফাইন্ড হয়ে যাচ্ছে পার্টিকেলটা তখন তাকে যেহেতু বক্সের মধ্যেই থাকতে হচ্ছে অথবা ওয়েভ ফাংশনটা এই x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু l তে ভ্যানিশ করে যাচ্ছে, তখন কিন্তু দেখবে এনার্জি লেভেলগুলো সবসময় নন ডিজেনারেট হবে। আমি পরে যখন 1D থেকে 2D বা 3D বক্সে যাব তখন দেখবো যে ডিজেনারেসিটা মানে ডিজেনারেসিটা আসবে আর কি। হ্যাঁ, এবং সেই ডিজেনারেসিটা প্রবলেমের সিমেট্রির উপরে নির্ভর করে কেমন করে আসতে পারে সেটা আমরা 2D এবং 3D বক্স নিয়ে যখন আলোচনা করব তখন আমি এটাকে দেখতে পাবো, ঠিক আছে? এনার্জি লেভেল এই পার্টিকুলার কেসে কিন্তু তোমার নন ডিজেনারেট হচ্ছে। আচ্ছা, তাহলে আমি দেখো এনার্জি নিয়ে 3-4টে কথাবার্তা বললাম। একটা 0 পয়েন্ট এনার্জি নিয়ে বললাম, এনার্জি লেভেলগুলো ডিসক্রিট সেটা দেখলাম। ক্লাসিক্যালি যেখানে এনার্জি লেভেল কিন্তু কন্টিনিউয়াস হয় বা ক্লাসিক্যালি কিন্তু তোমার সকাল 0 পয়েন্ট এনার্জি কিন্তু তোমার 0 হয়।
আচ্ছা, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করবে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। এটা পরবর্তীকালে এর সাথে কিছু কানেকশনস তুমি পাবে যে যখন তুমি হারমোনিক অসিলেটর প্রবলেম করবে তখন দেখবে এনার্জি লেভেলগুলো ইকুইপেস্ট হবে। হাইড্রোকার অ্যাটম প্রবলেম করলে তুমি দেখবে কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস ডিক্রিজ করবে। আর পার্টিকুলার ইন এ বক্স বা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করবে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। এটা। আচ্ছা, এবারে এই যে করসপন্ডিং যেটা আমি পেলাম, এইটাকে এক কাজ করা যাক, এটা আমি ব্যবহার করি কিছু কেসে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে, আচ্ছা ঠিক আছে, মানে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে এবারে এর যদি তুমি একটা অ্যাপ্লিকেশনস দেখো, অ্যাপ্লিকেশনসটা বলা হয় তোমার যে থিওরিটাকে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি। ফেমো থিওরি। আচ্ছা, ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি পার্টিকেল ইন এ 1D বক্স, এই মডেলটা তুমি কেমন করে কাজে লাগাচ্ছ? ধরো তুমি একটা লিনিয়ার কনজুগেটেড পলিইন নিলে বা কন্ডাক্টিং পলিমার নিলে, লিনিয়ার কনজুগেটেড পলিইন, ধরো এরকম দেখতে, ধরো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, 1,3 বিউটাডাইন, বা CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এটা 135 হেক্সাট্রাইন এক্সেট্রা। এই ধরনের সিস্টেমগুলোকে তুমি জাস্ট কনসিডার করো। আর এখানে যেটা প্রথমে ধরা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ডিলোকালাইজ ফ্রি ইলেকট্রন যারা, ডিলোকালাইজ পাই ইলেকট্রন আর কি, পাই ইলেকট্রনস আর assumed to be free particle, assumed to be free particle, হ্যাঁ, delocalized pi electrons are assumed to be free particle এখানে। তার মানে তাহলে মাস অফ দ্য পার্টিকেল সেটা হচ্ছে তোমার me, যেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। ঠিক আছে, দাঁড়াতে একটু ধরতো। এই দু ভাই ঝগড়া করছে, চলো চলো। হ্যাঁ, মাস অফ দ্য পার্টিকেল এমই হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি, এইটা। তাহলে এইটা আমার লাগবে। তাহলে দেখো, তাহলে এবার হচ্ছে এই যে ডিলোকালাইজ পাই ইলেকট্রনস গুলো তুমি যখন ফ্রি কনসিডার করছো, তাহলে ফ্রি পার্টিকেল মানে পার্টিকেল ইন বক্স মডেলটা তুমি এখানে কাজে লাগাতে চাইছো। আচ্ছা, এর সাথে আর একটা কি জিনিস লাগবে না, বক্স লেন্থটা লাগবে। বক্স লেন্থটা হচ্ছে তোমার বেসিক্যালি মলিকুলার লেন্থ। আচ্ছা, মলিকুলার লেন্থ এটা। আচ্ছা, এবারে এই মলিকুলার লেন্থ এইটা ক্যালকুলেশনটা কিন্তু অন্যরকম ভাবে তোমাকে করতে হবে। ক্যালকুলেশনটা হচ্ছে যে ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা, মানে এই ধরো নাম্বার অফ কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, সেটার সঙ্গে তোমাকে গুণ করতে হবে 154 পিকোমিটার, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 154 পিকোমিটার হয়, প্লাস নাম্বার অফ কার্বন ডবল বন্ড কার্বন ইন্টু এই 133 পিকোমিটার বা 134 পিকোমিটার অনেক সময় লেখে। আর তার সঙ্গে কিন্তু 154 পিকোমিটার একটা অ্যাডিশনালি যোগ করে দিতে হবে। আর কেন অ্যাডিশনালি যোগ করে নিতে হবে, তুমি এইরকম করে ভাবতে পারো যে তুমি ভাবছো কি এই কার্বনের সেন্টার থেকে এই কার্বনের সেন্টার যদি তুমি দেখো, তাহলে কতগুলো পাই বন্ড আছে, কতগুলো ডাবল বন্ড আছে ইন্টু 133 পিকোমিটার, কতগুলো সিঙ্গেল বন্ড আছে কিন্তু 154 পিকোমিটার হলো। কিন্তু এবার ইলেকট্রনটা তুমি যদি ধরে নাও যে কার্বনকে কেন্দ্র করে সে বেসিক্যালি ঘুরছেও আর কি,
তাহলে এই কার্বনের এই বাঁদিকে একটা রেডিয়াস এবং ডান দিকে একটা রেডিয়াস তোমাকে অ্যাডিশনালি লিখতে হবে। সেটা হচ্ছে এই 154 পিকোমিটার তোমাকে কিন্তু অ্যাডিশনালি নিতে হয়। এটা হচ্ছে মডেল আর কি এটা। তো বিউটাডাইনের ক্ষেত্রে তুমি কার্বন কার্বন সিঙ্গেল মানে একটা আছে, তাহলে 154 পিকোমিটার হলো, কার্বন কার্বন ডাবল বন্ড দুটো আছে, তাহলে 2 × 133 পিকোমিটার হলো, প্লাস একটা 154 পিকোমিটার তোমার অ্যাডিশনালি যোগ হয়ে যাবে এইটা। তাহলে বক্স লেন্থ তুমি পেয়ে গেলে, এইটা হয়ে গেল। আচ্ছা, এবারে যেহেতু ইলেকট্রন গুলো তোমার ফেরমিয়নস, সেই জন্য একটা লেভেলে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন তোমার থাকতে পারবে না। তাহলে অ্যাজ ইলেকট্রনস আর fermions, each energy level can contain maximum 2 ইলেকট্রনস, মানে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন কিন্তু সে রাখতে পারবে। মানে একটা অরবিটালে, মানে একটা এতে এনার্জি লেভেলে দুটো ইলেকট্রন একজন আপ স্পিনে থাকবে, একজন ডাউন স্পিনে থাকবে, তুমি সেখানে যত খুশি পার্টিকেল ঢুকিয়ে দেবে, সেটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি ধরো তোমার এই বিউটাডাইনটাকেই দেখছি। বিউটাডাইনের ক্ষেত্রে বক্স লেন্থটা তাহলে কত হবে? না 154 পিকোমিটার প্লাস 2 × 133 পিকোমিটার প্লাস 154 পিকোমিটার, এত পিকোমিটার, এটা হলো 574 পিকোমিটার হলো এটা। 574 পিকোমিটার বিউটাডাইনের লেন্থটা। হ্যাঁ, মানে এখানে সিঙ্গেল বন্ড আছে একটা, ডাবল বন্ড আছে দুটো, আর 154 পিকোমিটার তোমাকে অ্যাডিশনালি যোগ করতে হচ্ছে, তাহলে 554 পিকোমিটার, এটা হচ্ছে তোমার লেন্থটা। আর এবারে নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রনস কতগুলো? সেটা তোমার 4টে। তাহলে খেয়াল করো, যখন তোমার এই যে এনার্জি লেভেলগুলোকে তুমি আঁকলে, x = 0 তে আর x = L তে ধরো এইটা, এই হচ্ছে তোমার n = 1 এর জন্যে, এই হচ্ছে n = 2 এর জন্যে, এই ধরো n = 3 এর জন্যে, এরকম ভাবে তো এগোচ্ছে। এই এনার্জিটা হচ্ছে তোমার E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার খেয়াল করে দেখো যে যে দুটো করে ইলেকট্রন যদি তুমি ঢোকাও, এখানে দুটো ইলেকট্রন ঢোকালে, এটা দুটো ইলেকট্রন ঢোকালে, তার মানে এখানে তাহলে কোয়ান্টাম নাম্বার corresponding to highest occupied molecular orbital, সেই nটা কত? না, nটা হচ্ছে তোমার 2, এইটা। আর কোয়ান্টাম নাম্বার corresponding to lowest unoccupied molecular orbital কত? সেটা হচ্ছে n = 3। তার মানে তুমি যদি লোয়েস্ট এনার্জি ট্রানজিশন দেখতে চাও, তাহলে এই E3 এবং E2 এদের মধ্যে যে এনার্জি গ্যাপটাকে, সেটাকে তোমাকে hc/λ করতে হবে। তাহলে ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন কি হবে? না, hc/λ যেটা, সেটা কিন্তু দেখো খেয়াল করে, তোমার জাস্ট এই h²/8mL² ইন্টু n2² মাইনাস n1²। তাহলে এটা কত হবে? 3² মাইনাস 2², তার মানে 5, তার মানে 5h²/8mL² হয়ে গেল। এই যে ল্যামডাটা, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, মানে দুটো এনার্জি গ্যাপ যখন লোয়েস্ট কার, হোমো এবং লোমোর মধ্যে এনার্জি গ্যাপটাই লোয়েস্ট, এবং তার করসপন্ডিং ল্যামডাটা কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখো তুমি ল্যামডা ম্যাক্সটা পেয়ে গেলে, সেটা কত? এটা এদিকে চলে গেলে 8mL²c/5 × h। তাহলে একটা h কেটে গেছে, তো একটা এইটা এদিকে চলে গেল, 8mL²c/5 × h, এইটা। তাহলে ল্যামডা ম্যাক্সের এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এইটা হলো। হুম। আচ্ছা, এবারে তুমি যদি ভ্যালুগুলোকে বসিয়ে দাও, তাহলে বিউটাডাইনের জন্য ল্যামডা ম্যাক্স 8 × 9.11 × 10⁻31 ধরো কেজি। আচ্ছা, এলটা হচ্ছে তোমার 574 × 10⁻12 মিটার, সিটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই 5 × 8। 5 × 8 হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, এইটা। তাহলে এই সব বসিয়ে দিলাম।
ঠিক আছে? তাহলে বসিয়ে দিয়ে এবার তুমি যদি ক্যালকুলেট করো, এটা তোমার বেরোবে হচ্ছে এই ওই অ্যারাউন্ড 217 ন্যানোমিটারের মতো তোমার অ্যান্সার বেরোবে। মানে 217 ইন্টু 10⁻৯ মিটার বেরোবে, তোমার 217 ন্যানোমিটার হচ্ছে তোমার অ্যান্সার বেরোবে। এটা বেশ ভালো একটা ম্যাচ। হ্যাঁ? তার মানে তুমি একটা ক্রুড মডেল নিলে, সেই ক্রুড মডেলটাকে নিয়ে কিন্তু তুমি মোটামুটিভাবে একটা রেজাল্ট পেলে আরকি। তার মানে এই যে লিনিয়ার কনজুগেটেড পলিন, তার যে ল্যাম্বডা ম্যাক্স বের করা বা তার যে ইররিডিউসিবল স্পেকটা বের করার জন্য তুমি কিন্তু এই মডেলটাকে কাজে লাগাতে পারো। আর এই মডেলের প্রচুর লিমিটেশনস আছে। মানে লিমিটেশন এর মধ্যে তো obviously হচ্ছে তোমার, ধরো এক্ষেত্রে তুমি মানে ইলেকট্রনগুলোকে ফ্রি ধরছো, ইলেকট্রনগুলো সত্যি ফ্রি নয়। তুমি বক্স লেন্থ ক্যালকুলেশন যখন করছো, এই কি 154 পিকোমিটার এক্সট্রা এড করলে তার যে প্রপার জাস্টিফিকেশন আছে সেটা নয়। ইলেকট্রনগুলো মেনি ইলেকট্রন প্রবলেম, মানে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারেকশনস থাকবে। তারপরে তোমার হচ্ছে এখানে তুমি বলছো যে ইয়েতে ইলেকট্রনের স্পিন আছে, তার স্পিন অরবিট কাপলিং থাকবে। হুম? এসব অনেক ব্যাপার-ট্যাপার থাকবে আরকি, হ্যাঁ? সেখানে এই যে মডেলটা সেটা একটা ক্রুড মডেল, কিন্তু এই 1930s এর সময় জাস্ট কোয়ান্টাম মেকানিক্সটা হওয়ার পর করে যখন হুকেল থিওরি যে সময় ডেভেলপ করলো 1935-36 এই সময় করে, সেই সময় পার্টিকেল বক্স মডেলটা বা ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি এটাও কিন্তু অ্যাকচুয়ালি পপুলার হয়েছিল। এবং তা দিয়ে 50s এ তোমার কন্ডাক্টিং পলিমার তার যে স্পেকট্রা, বা ইভেন আজকেও ন্যানো পার্টিকেল তার যে বিভিন্ন রকমের স্পেকট্রা, তার সাইজ চেঞ্জ করলে কেমন করে তার ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে ইত্যাদির জন্য কিন্তু এই মডেলটাকে একটা ক্রুড মডেল হিসেবে এখনো ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার এনার্জি নিয়ে জাস্ট একটু ডিসকাশন আমি করলাম। ঠিক আছে? আচ্ছা। আর এবার আমি চলে আসি জাস্ট ওয়েভ ফাংশন নিয়ে জাস্ট কথাবার্তাটা। মানে এখানে তুমি জাস্ট কতগুলো জিনিস আমি যেটা মুখে বলে দিলাম সেটা একটুখানি দেখবে। তার যে এই মডেলের যে লিমিটেশনস আছে প্রচুর, লিমিটেশনসটা তুমি একটুখানি যেগুলো বললাম সেটা হোমওয়ার্ক হিসেবে তুমি দেখে নেবে। আর অ্যাপ্লাই ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি ফর 1, 3, 5 হেক্সাট্রাইন, তার জন্য তুমি এটাকে ব্যবহার করবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যেহেতু মানে স্কেলিটনটা প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইড, সেই জন্যে তুমি যখন এটা একটা লিনিয়ার কনজুগেটেড পলিন বলছো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি লিনিয়ার নয়। হ্যাঁ? ওটা অ্যাকচুয়ালি তোমার মানে একটা জিগজ্যাগ টাইপের থাকে। মানে জিগজ্যাগ মানে একটুখানি তুমি জানো যে এরকম থাকে না স্যার? হ্যাঁ? মানে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল গুলোকে করতে হবে, তো সেখানে একটু স্ট্রেট লাইন টাইপের কিন্তু হবে না। মানে কার্বন কার্বন যে অ্যাঙ্গেলটা সেটা 180 ডিগ্রি না 120 ডিগ্রি, তাহলে সেই জিগজ্যাগ মোশনটা থাকবে। সেই মতো করে সেটাও একটা লিমিটেশন এর মধ্যে পড়ে। হুম? দেখবে এই বিউটোটাইনের ক্ষেত্রে এত সুন্দর মিলে গেল, কিন্তু হেক্সাটাইনের ক্ষেত্রে তুমি যদি দেখো দেখবে ওটা ঠিক করে মিলবে না, তার প্রচুর লিমিটেশন থাকবে। হুম? আমি এটা তোমায় বলে রাখলাম। চল এবার নেক্সট আমি চলে আসছি যে ডিসকাশনস অন ওয়েভ ফাংশন। ডিসকাশন অন ওয়েভ ফাংশন। আচ্ছা, দেখো ওয়েভ ফাংশন ডিসকাশন করার সময় একটা জিনিস প্রথমে বলি যে যেহেতু এই পার্টিকুলার কেসে যে এনার্জিটা, এই পুরো এনার্জিটা কাইনেটিক এনার্জি, কারণ বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, যেটা অ্যাকচুয়ালি তোমার px স্কয়ার বাই টোয়াইস এম। সেটা কত না, সেটা হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার বাই 8m এল স্কয়ার। যদি তুমি বলো তাহলে এইখান থেকে তুমি একটা px এর ভ্যালু জাস্ট গেস করতে পারো। px এর ভ্যালুটা কত না nh বাই তোমার 2 কাটলো m কাটলো nh বাই টোয়াইস এল, এটা। এবারে যদি তুমি ভাবো যে ডি ব্রগলি ওয়েভলেন্থটা মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট ওয়েভটা, যদি তোমার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট ওয়েভ যেটা ম্যাটার ওয়েভ, সেই তার হচ্ছে করসপন্ডিং ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ, ল্যামডাটা যদি তোমার এইচ ওভার পি হয় তাহলে সেটা কত হবে না, এটা বেসিক্যালি দেখো এইচ বাই এনএইচ, উপরে হচ্ছে তোমার টোয়াইস এল, এইচ এইচ কেটে গেল, তার টোয়াইস এল বাই এন হলো। অথবা তুমি যেটা করতে পারছো যে এলটাকে দেখো তুমি জাস্ট এন ইন্টু ল্যামডা বাই টু এইরকম ভাবে লিখতে পারছো। তার মানে বক্স লেন্থ এলটাকে যদি তুমি ফিক্স করো ডিপেন্ডিং অন এন, ওয়েভ লেন্থটা তোমার সেই মতো করে পাল্টাবে যাতে করে এলটা এন ল্যামডা বাই টু হয়। মানে এন ইকুয়াল টু ওয়ান এর জন্য ল্যামডাটা যত বড় হবে, এন ইকুয়াল টু টু এর জন্য কিন্তু ল্যামডা তার অর্ধেক হয়ে যাবে, মানে এন ইকুয়াল টু 4 এর জন্য তারও অর্ধেক হয়ে যাবে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ছবি আঁকার জন্য তোমার সুবিধা হবে যে বক্স লেন্থটা হচ্ছে এন ইন্টু ল্যামডা বাই টু উইথ এন ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট ডট।
এবারে তুমি যখন লেটস সে ধরো এটা এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল, আমি পাশাপাশি দুটো ছবি একবারে আঁকবো। এটা এক্স, এটা তোমার এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এল। আচ্ছা, বাঁদিকে যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে তোমার সাইন এক্স এর ছবি অ্যাজ এ ফাংশন অফ এক্স, আর ডান দিকে আমি প্রবাবিলিটি ডেনসিটি সাইন এক্স মডিউলাসের স্কোয়ারের ছবি আঁকবো। ঠিক আছে? এইটা। আচ্ছা, বিভিন্ন এনটাকে প্রথমে আমি রেখে দিই এখানে, এন ইকুয়াল টু 1, এটা হচ্ছে তোমার এন ইকুয়াল টু 2, এটা ধরো তোমার এন ইকুয়াল টু 3, এখানে ধরো এন ইকুয়াল টু 4। মানে পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল বাড়ছে, সেটা এখানে কোয়ালিটেটিভলি অ্যাটলিস্ট বুঝতে পারা যায়। আর এখানেও ঠিক একই রকম ভাবে লিখে রাখি। এটা ঠিক আছে, একটু কম বেশি হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে দেখো, তুমি যখন এন ইকুয়াল টু 1 এর জন্য করছো, মানে সাই 1 এর ছবি যখন আঁকছো আর কি, এমনিতে তো সাইন এক্সটা কত হয়, রুট ওভার অফ 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয়। তো তাহলে এন যদি 1 হয়ে যায়, তাহলে সাই 1টা কত হচ্ছে, রুট ওভার 2/l সাইন পাই বাই এল ইন্টু এক্স। তাহলে এক্স এর দুটো লিমিট, এক্স ইকুয়াল টু 0 আছে আর এক্স ইকুয়াল টু তোমার এল আছে। তার মানে এই যে ধরো পাই এল বাই এক্স, এই ভ্যালুটা তাহলে কত দূর থেকে কত দূর পর্যন্ত যাবে, না এক্স এর ভ্যালু 0 হলে এটা 0, এক্স এর ভ্যালু এল হলে সেটা হচ্ছে পাই। তার মানে 0 থেকে পাই এর মধ্যে সাইনের জাস্ট বেসিক্যালি ছবি। হুম। তাহলে তুমি সাইনের ছবি জানো, তা 0 থেকে পাই এর মধ্যে হলে ছবিটা কি হবে, না তোমার বেসিক্যালি এটা অর্ধেকটা থাকবে, অর্ধেকটা ওয়েভ থাকবে। যা দেখো পরিষ্কার বেসিক্যালি বোঝা গেল, এলটা ছিল λ/2 হলো। আচ্ছা, যখনই তুমি সাই 2x করে দেবে, সাই 2x সেটা কত হলো, রুট ওভার 2/l সাইন 2π/l ইন্টু এক্স। তাহলে দেখো তুমি সাইনেরই ছবি আঁকবে, যেখানে তার আর্গুমেন্টটা যেটা থিটা আর কি, সেটা কোথা থেকে কোথা পর্যন্ত যাবে, না 0 থেকে 2π পর্যন্ত। কারণ এক্স এর ভ্যালু 0 হলে সেটা 0, এক্স এর ভ্যালু এল হলে সেটা কিন্তু 2π, তাহলে 0 থেকে 2π এর মধ্যে থাকবে। ঠিক আছে? এই যে দেখো, এইটা যদি তুমি করো, মানে মাঝখান ধরো, মাঝখানটা সবসময় এঁকে নিলে ছবি আঁকার সুবিধা হয় আর কি। মানে এই যে মাঝখান যেটা এক্স ইকুয়াল টু l/2, তার রেসপেক্টে না তোমার সিমেট্রি থাকে এটা। তাহলে এইটা কি হবে, না এই ছবিটা হচ্ছে এরকম দেখতে। দেখো তোমার এই বক্স লেন্থটা n ইন্টু λ/2, তাহলে n এর জায়গায় 2 বসিয়ে দিলে l ইকুয়াল টু ল্যামডা, তার টোটাল ওয়েভটা এর মধ্যে রইল। আর তারপরেরটা তুমি এটাকে 3টে ভাগে ভাগ করে নাও, এরকম হলো। তারপরেরটা এরকম। তাহলে এই রকম করে তোমার ওয়েভ ফাংশন গুলো যাচ্ছে। এটা সাই 1, এটা সাই 2, এটা সাই 3, এটা সাই 4, এইরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, এবারে যখন তুমি স্কোয়ার করে ফেলবে ডান দিকে, স্কোয়ার করে ফেললে ছবিগুলো কেমন হবে, সাইন এক্স এর ছবি হলে তার সাইন স্কোয়ার এক্স এর ছবি তোমাকে সেই মতো করে আঁকতে হবে। এটা, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে হলো। তারপরেরটা এভাবে দেখতে হলো। তারপরেরটা দেখতে হলো। আসলে যেটা হয়, এই হাইট গুলো একটুখানি বেশি হয় মাঝেরটার তুলনায়। তারপরেরটা হচ্ছে, সরি, এটা বেশি হবে না, এখানে বেশি বেশি কিছু হবে না, এটা সমান হবে। হুম, তো হয়ে যাচ্ছে। হ্যাঁ।
আর্টিগুলো সমান আর কি, হ্যাঁ। এটা হচ্ছে তোমার মাঝখানটা নোড থাকবে, এরকম হচ্ছে n সমান। ঠিক আছে, তার মানে দেখো ওয়েভ ফাংশনের ছবি আঁকলে এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটির ছবি আঁকলে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ x ইকুয়াল টু l/2 অর্থাৎ বক্সের মাঝখানের রেসপেক্টে তোমার n ইকুয়াল টু 1, 3, 5 ইত্যাদি গুলো, এটা একটা তোমার সিমেট্রিক নেচারটা থাকছে, অর্থাৎ মানে ইয়ে কি বলে মিরর ইমেজ টু ইচ আদার হচ্ছে, হ্যাঁ। কিন্তু n ইকুয়াল টু 2, 4 ইত্যাদির ক্ষেত্রে তোমার মিরর ইমেজ হচ্ছে না। কিন্তু এই পার্টিকুলার কেসে তখন প্রবাবিলিটি ডেনসিটি তুমি করছো, প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু x ইকুয়াল l/2 এর রেসপেক্টে দুই দিক সবসময় তোমার সিমেট্রিক থাকছে। এইটা। আচ্ছা, এবারে এই যে রেজাল্ট গুলো তুমি পেলে সেখান থেকে কতগুলো জিনিস খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে দেখো যে কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টে কিন্তু ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করেছে। ঠিক আছে, তাহলে কিছু কিছু পয়েন্টে যে ওয়েভ ফাংশন ভ্যানিশ করে গেল, তো সেই পয়েন্টগুলোকে বলা হয় নোড। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেয়ার আর সাম পয়েন্টস। আচ্ছা, এক্সেপ্ট দ্য বাউন্ডারিজ, বাউন্ডারিতে তো জিরো হবেই, বাউন্ডারিতে বাই ফোর্স এটাকে জিরো করা হয়েছে, বাউন্ডারি গুলোকে কিন্তু নোড বলবো না। এক্সেপ্ট দ্য বাউন্ডারিজ দেয়ার আর সাম পয়েন্টস হোয়ার ওয়েভ ফাংশন ইকুয়াল টু জিরো অ্যান্ড তার মতো করে প্রবাবিলিটি ডেনসিটি যেটা সেটা তোমার জিরো হচ্ছে। দিস পয়েন্টস আর নোডস। দিস পয়েন্টস আর নোডস, এই পয়েন্টগুলো হচ্ছে নোডস। তো এক্ষেত্রে দেখো নাম্বার অফ নোডস কতগুলো হবে। নাম্বার অফ নোডস হচ্ছে এখানে তোমার n প্লাস n-1, সরি, নাম্বার অফ নোডস হচ্ছে n-1। দেখো n ইকুয়াল টু 1 হলে কোনো নোড নাই, n ইকুয়াল টু 2 হলে একটা নোড, n ইকুয়াল 3 হলে দুটো নোড, এন্ড সো অন। এই পার্টিকুলার নাম্বার অফ নোডস হচ্ছে n-1। আচ্ছা, এবার নোডের সংখ্যা বাড়লে এনার্জি বাড়ে, সেটা আমরা একটু আগে মানে ওই যখন পস্টুলেট 1 ছিল, সেই পস্টুলেট 1 আলোচনা করার সময় আমি কিছু কথাবার্তা বলেছিলাম। এই পার্টিকুলার কেসে নোড সম্বন্ধে এই কথাটাকে বলা যায় এইটা। আচ্ছা, এখানে তো অবশ্যই এনার্জি লেভেল গুলো নন ডিজেনারেট, সেটা তো আগেও বলা হয়েছে, সেটা আর এখানে আর নতুন করে উল্লেখ করছি না। আর নোড থাকা না থাকা তার সঙ্গে এনার্জি কেমন করে চেঞ্জ হচ্ছে, বা নোড সংক্রান্ত যে কতগুলো থিওরেম ছিল, যে তোমার গ্রাউন্ড স্টেট বাদ দিলে যদি তোমার nth লেভেলে তোমার দুটো নোড থাকে, তার মাঝে n-1 লেভেলে একটা নোড থাকবে, এসব কথাবার্তা তো বেশ কিছু তোমার বলা হয়েছে আর কি, সেটা এখানে বলছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে তুমি যদি ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটিটাকে দেখো, ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখছে তোমার। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা মানে পার্টিকেলটা কোয়ান্টাম পার্টিকেল না হয়ে যদি ক্লাসিক্যাল পার্টিকেল হতো, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখো। তাহলে আমি যদি এই VCL DX এটাকে বলি, এটা মানে বেসিক্যালি এটা হচ্ছে মানে CL ফর ক্লাসিক্যাল আর কি, যে probability of finding the particle within the region x and x plus dx, এইটা হচ্ছে probability of finding the particle within the region x and x plus dx, হ্যাঁ, probability of finding the particle within the region x and x plus dx, এটা। আচ্ছা, এটা কেমন হবে দেখো, তাহলে এই তো তোমার পার্টিকেলটা তো মানে বক্সের মধ্যে পার্টিকেলটা আছে, তাহলে একটা পয়েন্ট ধরো তুমি এক্স বলছো, আর একটা পয়েন্ট হচ্ছে এক্স প্লাস ডিএক্স বলছো। তাহলে এইখানটা থাকা মানে কত, মানে প্রবাবিলিটি কত। দেখো টোটাল লেন যদি তোমার মানে কি বলবো, এটা হচ্ছে তোমার মানে বেসিক্যালি এটা কথা হচ্ছে যে টোটাল দেখো এই বক্স লেন যদি এল হয়, তাহলে এইখান থেকে এই ধরো এইটা যদি তোমার এক্স ইকুয়াল টু 0 হয়, এটা এক্স ইকুয়াল টু যদি এল হয়, বক্স লেন যদি এল হয়, তাহলে এল এতে থাকার প্রবাবিলিটি যদি তোমার 1 হয়, তাহলে এই ডিএক্স লেন্থের মধ্যে থাকার প্রবাবিলিটি কতটা,
বেসিক্যালি dx বাই l। আর কারণটা কি? কারণ এক্ষেত্রে দেখো ভেলোসিটিটা কিন্তু থ্রু আউট কনস্ট্যান্ট না? এখানে তো ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0 মানে কি? পোটেনশিয়াল এনার্জি 0 মানে হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে জাস্ট l লেংথ এর মধ্যে যদি টোটাল প্রবাবিলিটি তোমার 1 হয় তাহলে dx লেংথ এর মধ্যে প্রবাবিলিটি খুব স্বাভাবিক কারণেই হয়ে যাবে dx বাই l। এটা। dx বাই l তাহলে প্রবাবিলিটি ডেনসিটি যেটা PCl x টা সেটা কত হয়ে যাচ্ছে? 1 বাই l হয়ে যাচ্ছে। এটা 1 বাই l। আচ্ছা তাহলে এইটা যদি হয় তাহলে দেখো মানে মানে আসলে এইটার জন্যই হচ্ছে তুমি যদি এইটাকে করো না ইন্টিগ্রাল PCl x dx 0 থেকে l যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে দেখো ইন্টিগ্রাল dx বাই l 0 থেকে l এটা কিন্তু তোমার 1 হয়ে যাচ্ছে নর্মালাইজ। তো দেখো তাহলে এইটা যদি x ডিরেকশন তুমি ভাবো এইটা x ইকুয়াল টু 0 বলে এটা x ইকুয়াল টু l বলো তাহলে দেখো যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি তুমি দেখো তাহলে কি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ওটা এক্স্যাক্টলি একই হচ্ছে এবং সেটা 1 বাই l হচ্ছে। তার মানে তুমি যদি কতগুলো পয়েন্ট কনসিডার করো যে এই পয়েন্টেও যা ভ্যালু, এই পয়েন্টেও তাই ভ্যালু, এই পয়েন্টেও তাই ভ্যালু, এই পয়েন্টেও তাই ভ্যালু, তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একদমই কনস্ট্যান্ট মানে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি নাও এই ভ্যালুটা একই হচ্ছে। অর্থাৎ এই যে ভ্যালুটা আছে এই যে ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার কতটা না 1 বাই l এই ভ্যালুতে ফিক্স থাকবে। তার মানে ইউনিফর্ম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে ইউনিফর্ম তা হওয়াটা স্বাভাবিক খুব যেহেতু ফ্রি পার্টিকেল মানে কোনো পোটেনশিয়াল এনার্জি বা অ্যাট্রাকশন বা রিপালশন কিচ্ছু নেই। অর্থাৎ কোন একটা জায়গা সে পছন্দ করবে আর কোন একটা জায়গা সে অপছন্দ করবে তার কোনো জায়গা নেই। এখানে একটা ইউনিফর্ম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইউনিফর্ম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু এটা ইউনিফর্ম নয়। দেখো এই পার্টিকুলার কেসে মাঝখানে বেশি তারপর আস্তে আস্তে তা কমে যাচ্ছে। তারপর সেকেন্ড এক্সাইটেড স্টেট যখন হচ্ছে n equal to 1 থেকে যখন n equal to 2 তে গেলে তাহলে এই জায়গায় ম্যাক্সিমাম মানে দুটো এটা l/4 এবং CL/4 এ ম্যাক্সিমাম মাঝখানে হঠাৎ করে আবার 0 হয়ে যাচ্ছে। n equal to 3 যখন হচ্ছে দেখো এই তিনটে জায়গায় ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। হ্যাঁ? তারপরে আবার সব কোথাও বাড়ছে কমছে ইত্যাদি, ইত্যাদি। n equal to 4 এ তোমার এইরকম হচ্ছে হেনা-তেনা ইত্যাদি, ইত্যাদি। তাহলে এবার কথাটা হচ্ছে যে তাহলে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে বাট মানে আচ্ছা বলে নিই যে মানে in the low quantum state, in the low quantum number, in the low quantum number, তোমার probability distribution for the quantum particle আর probability distribution for the classical particle তারা কিন্তু আলাদা। কিন্তু but when n tends to infinity then এই কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সেইটা তোমার এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এই ছবি থেকেই বুঝতে পারছো তাহলে এইভাবে যদি চলতে থাকে এবার এইভাবে চলতে যখন তোমার n টা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন জিনিসটা কি হয়ে যাবে? তখন এই পিক গুলো তোমার বেসিক্যালি এমন ভাবে হয়ে গেল ধরো এই করে হ্যাঁ এমন ভাবে হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ এটা তোমার মনে হবে কি এটা যদি খুব কাছাকাছি চলে আসে কাছাকাছি চলে এলে মনে হবে কি একদম যেমন একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তুমি দেখতে পাচ্ছ আর কি। মানে অ্যাজ ইফ যেন একটা এই যেমন ক্লাসিক্যালি যেমন দেখতে হয় সেরকম দেখতে হয়ে যাচ্ছে যখন এনটা টেন্ডস টু যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে। সেটা আমি লিখেছি যে যখন তোমার এনটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যাবে। তাহলে দিস ইজ এ কনসিকুয়েন্স অফ কনসিকুয়েন্স দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। আমি করসপন্ডেন্স প্রিন্সিপাল নিয়ে খুব ভালো করে কথাবার্তা বলেছিলাম। বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল মানে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও বলে থাকতে পারি অথবা তোমার কোয়ান্টামের মধ্যেও বলে থাকতে পারি যে করসপন্ডেন্স প্রিন্সিপাল নিয়ে খুব ভালো করে কথাবার্তা বলা হয়েছিল। তো দেখো দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। তা বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল অনুযায়ী কোয়ান্টাম নাম্বার যখন টেন্ডস টু ইনফিনিটি হবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট গুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়। ঠিক আছে?
হলো? তাহলে দেখো আমি ওয়েভ ফাংশন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা তোমায় বললাম যে ওয়েভ ফাংশনের ছবি আঁকলাম, ওয়েভ ফাংশনের তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করলাম, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যালি কেমন, কোয়ান্টাম কেমন, সেটা যে আলাদা হয় সেটা তুমি দেখতে পাবে। আর এবারে আমি কতগুলো জিনিস তোমায় বলছি, এটা হোমওয়ার্ক হিসেবেও দেওয়া যেতে পারে। আর সেটা হচ্ছে যে তুমি যেটা করতে পারো ইভালুয়েট পার্টিকুলার বক্সের ক্ষেত্রে, তুমি এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, ইএক্স অ্যাভারেজ আর পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, এই কটা জিনিস তো তুমি ক্যালকুলেট করতে পারো। 2 নম্বর সেখান থেকে সিগমা এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স, যেটা বেসিক্যালি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এটা ক্যালকুলেট করতে পারবে। সিগমা পি এক্স যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, যেটা রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এর মতো করে সিগমা এক্স তুমি ক্যালকুলেট করতে পারবে। তো সেখান থেকে তুমি চেক করতে পারবে যে সিগমা এক্স সিগমা পি এক্স এইটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান এইচ কস বাই 2 হচ্ছে, মানে তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু তোমার ভ্যালিড হচ্ছে। এইটুকু চেক তুমি করতে পারবে আর কি, ঠিক আছে? এইগুলো নিশ্চয়ই আর বলে দিতে হবে না, এগুলো তুমি করতে পারবে, মানে ওয়েভ ফাংশন যদি বলে দেওয়া থাকে তার মতো করে এক্স এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার এই ভ্যালুগুলোকে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে আর কি, ঠিক আছে? কি কোনো অসুবিধা হবে করতে? এগুলো সব তো করেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই কনটেক্সটে একটা ইম্পর্টেন্ট কথা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে দেখো তুমি ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখেছিলে, পি এক্স ডিএক্স হচ্ছে ডিএক্স বাই এল। তুমি একটা জিনিস দেখবে যে যদি তুমি এক্স স্কোয়ার অ্যাভারেজটা ওই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে করো, সেটা বেরোবে তোমার এল স্কোয়ার বাই 3। আর এক্স স্কোয়ার অ্যাভারেজটা সেটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি করো, মানে এখান থেকে মানে ওয়েভ ফাংশন থেকে আর কি, সেটা বেরোয় হচ্ছে তোমার এল স্কোয়ার বাই 3 মাইনাস এল স্কোয়ার বাই 2 এন স্কোয়ার পাই স্কোয়ার। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার কোয়ান্টাম মেকানিক্যালটা আর এক্স স্কোয়ার ক্লাসিক্যালটা তারা আলাদা, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটা সত্যি। বাট হোয়েন দেখো এন যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন এই যে এল স্কোয়ার বাই 2 এন স্কোয়ার পাই স্কোয়ার পার্টটা বাদ চলে যাবে, তখন কিন্তু এক্স স্কোয়ার কোয়ান্টাম মেকানিক্যালটা বিকামস ইকুয়াল টু এক্স স্কোয়ার ক্লাসিক্যাল হবে। সেটা আবার সেই মানে তোমার কনসিকুয়েন্স অফ বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল। আরেকটা জায়গা যেখান থেকে তুমি বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপালটা দেখতে পাচ্ছ, বোরস করসপন্ডেন্ট প্রিন্সিপাল মানে এক্স স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করবে, করলেই তুমি দেখবে যে কোয়ান্টাম মেকানিক্যাল একরকম, ক্লাসিক্যালি একরকম, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। এটা ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, আরেকটা যেটা করবে তুমি সেটা হচ্ছে যে আরেকটা যেটা করবে সেটা হচ্ছে তোমার ওই আহ, এই যে ওয়েভ ফাংশন গুলো phi n x for particle in a box forms an অর্থনর্মাল সেট। তাহলে ওয়েভ ফাংশন গুলো একে অপরের সঙ্গে অর্থগোনাল এবং সরি একে অপরের সঙ্গে অর্থগোনাল, হ্যাঁ একে অপরের সঙ্গে অর্থগোনাল এবং নিজেরা যে নর্মালাইজড আর কি, সেটা তোমার দেখানো। সেটা খুব সহজ, তুমি জাস্ট কেমন করে নর্মালাইজড এবং কেমন করে অর্থগোনাল দেখাতে হয় তুমি জানো, সেটাকে ব্যবহার করবে, ব্যবহার করে হচ্ছে তুমি দেখাবে তার অ্যাকচুয়ালি তোমার অর্থনর্মাল সেট তৈরি করছে, ঠিক আছে? এটা এই একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি যেটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট এইগুলোকে আর করে দিচ্ছি না, এগুলো তো অত কনসেপচুয়াল কিছু না, এগুলো জাস্ট তুমি অঙ্কগুলোকে কষতে পারবে এবং আমরা পরে যখন আগে যখন পস্টুলেট গুলোকে বলেছিলাম, পস্টুলেট ধরো 1 যখন বলেছি, পস্টুলেট 4 যখন বলেছি, তখন এইগুলোকে দেখবে এক্সারসাইজ হিসেবে এমনি হয়তো করানো হয়েছে, তুমি করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবারে আমি এইখান থেকে কতগুলো জায়গা শিফট করে যাচ্ছি। দেখো যে নেক্সট আমি একটা পার্টিকুলার সিচুয়েশন একটুখানি কথাবার্তা বলবো। ধরো তোমার প্রবলেমটাকে একটুখানি তুমি চেঞ্জ করে দাও। এটা এক্স ডিরেকশন, আর এক্সটাকে তুমি মাইনাস এল বাই 2 আর
মানে বাউন্ডারিটা মাইনাস এল বাই টু আর প্লাস এল বাই টু করে এই এক্স ইকুয়াল টু জিরোতে হচ্ছে তোমার বক্সের মাঝখানটা আছে মানে সেন্টারটা, যাতে করে ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, ভিএক্স টেন্ডস টু ইনফিনিটি। তুমি আগে যে প্রবলেমটাকে করেছিলে সেই প্রবলেমটার সঙ্গে তফাৎটা কি দেখো। আগের প্রবলেমটা কেমন ছিল? আগের প্রবলেমটা ছিল হচ্ছে তোমার মানে যে প্রবলেমটা আমি কষেছি আর কি, সেটা হচ্ছে তোমার সরি এটাকে এক্স ডিরেকশন, এইখানে এক্স ইকুয়াল টু তোমার জিরো ছিল, এখানে এক্স ইকুয়াল টু এল ছিল, আর মাঝখানে এক্স ইকুয়াল টু তোমার এল বাই টু ছিল। এইটা এখানে ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার জিরো ছিল, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার ইনফিনিটি ছিল। তো ডান দিকের প্রবলেমটা তুমি সলভ করেছো, তোমাকে প্রবলেমটা কিন্তু একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা বাঁ দিকের প্রবলেমটাকে করা হচ্ছে। তাহলে তফাৎটা হচ্ছে দেখো যে এই পার্টিকুলার কেসে ভি অফ মাইনাস এক্স নট ইকুয়াল টু ভিএক্স, কিন্তু এই পার্টিকুলার কেসে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স। এবারে জানো যদি ওয়েভ ফাংশন এই মানে পোটেনশিয়াল যদি এই প্রপার্টিটা হোল্ড করে, ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। এইটা হচ্ছে মজা যে এই পার্টিকুলার কেসে কিন্তু ওয়েভ ফাংশন বিলংস টু ডেফিনাইট প্যারিটি, সেটা আমি জাস্ট দেখাতে চাই এটা। আচ্ছা কাজ করা যাক যে এই পার্টিকুলার প্রবলেমটা তো কষা আছে, তাহলে এইখান থেকে এই প্রবলেমটায় তুমি ইজিলি চলে যেতে পারো, জাস্ট একটা ছোট্ট ট্রান্সফরমেশন যদি করে নাও। এইখান থেকে এখানে একটা ছোট্ট ট্রান্সফরমেশন করে নিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি বলো একটা এক্স প্রাইম লেখো, এক্স প্রাইমটা হচ্ছে এক্স প্লাস এল বাই টু। ধরো একটা নতুন এক্স প্রাইম, একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করছে, যেটা হচ্ছে এক্স প্লাস এল বাই টু। তাহলে এবারে এক্স যদি মাইনাস এল বাই টু হয়, তাহলে এক্স প্রাইম কত জিরো হয়ে যাবে, ধরে নাও এটা এক্স প্রাইম ইকুয়াল টু জিরো। আর এক্স যদি জিরো হয়ে গেছে এক্স প্রাইম কত হয়ে যাবে না, তোমার বেসিক্যালি এক্স যদি জিরো হয় তাহলে এল বাই টু হয়ে গেল। আর এক্স যখন এল তখন এটা কত, এক্স যখন এল বাই টু তখন এক্স প্রাইম কত, এটা এল হয়ে গেল। তার মানে তুমি এক কাজ করো, এই যে ডান দিকের প্রবলেমটাকে এক্স এর জায়গায় তুমি জাস্ট এক্স প্রাইম গুলো লিখে দাও। এবার ডান দিকের প্রবলেমটাকে এখন এক্স এর বদলে যদি এক্স প্রাইম দিয়ে লেখো, তাহলে কিন্তু খেয়াল করে দেখো যে ডান দিকের জিনিসটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু সলভ করতে পারো। এক্স প্রাইম ইকুয়াল টু জিরোতে দেওয়াল আছে, এক্স প্রাইম ইকুয়াল টু এল তে দেওয়াল আছে, তার ভেতরে পার্টিকেলটা ফ্রি। অর্থাৎ এই ডান দিকের যে প্রবলেমটা, ডান দিকের প্রবলেমের সলিউশন তুমি কিন্তু জানো কি, সেটা না সাইন এক্স প্রাইমটা হচ্ছে তোমার রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স প্রাইম, এইটা উইথ এন ইকুয়াল টু এক দুই তিন ডট 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 ডট। আর এনার্জি নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এনার্জি যেমন অ্যাজ ইউজুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার ছিল সেটাই থাকছে, কারণ বক্স লেন্থটা তোমার একই আছে উইথ এন ইকুয়াল টু এক দুই তিন ডট ডট ডট। তাহলে এই ডান দিকের প্রবলেমটা তুমি অলরেডি সলভ করেছো, রুট ওভার টু বাই গেল সাইন এন পাই বাই গেল ইন্টু এক্স প্রাইম। তোমাকে সলভ করছে বাঁ দিকের প্রবলেমটা, তাহলে বাঁ দিকের প্রবলেমটা বেসিক্যালি সলভ হয়ে গেল। শুধু কি না এক্স প্রাইমের জায়গায় তুমি এক্স প্লাস এল বাই টু বসিয়ে দাও। তার মানে কি হয়ে যাচ্ছে, তার মানে সাই এন এক্সটা যদি তুমি ক্যালকুলেট করো, সেটা হয়ে যাবে রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স প্রাইমের জায়গায় তুমি কি বসাবে, এক্স প্রাইমের জায়গায় তুমি এক্স প্লাস এল বাই টু বসালে। এটা কি দাঁড়াচ্ছে, রুট ওভার টু বাই এল সাইন, এইটা এটা গুণ হয়ে গেলে এন পাই বাই টু হয়ে যায়, প্লাস এন পাই এক্স বাই এন পাই বাই এল ইন্টু এক্স হয়ে যায়। এটা হলো। তাহলে এবারে দেখো তুমি এইটাকে কিভাবে লিখতে পারো, রুট ওভার টু বাই এল সাইন সাইন এ প্লাস বি এর ফর্মুলা তো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আর এবারে দেখো, ধরো এন এর ভ্যালু তুমি ওয়ান থেকে স্টার্ট, এন এর ভ্যালু ওয়ান বসালে, তো সাই ওয়ান এক্সটা কত হবে, প্রথমে রুট ওভার টু বাই এল আছে যেমন আছে থাকলো। এবার দেখো এন এর ভ্যালু কিন্তু ওয়ান বসাও, খেয়াল করো যে এন এর ভ্যালু কিন্তু ওয়ান বসাও, প্রথম পার্টটা এন ইকুয়াল টু ওয়ান বসালে সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওয়ান, তাহলে পড়ে রইলো কত, কস পাই বাই এল ইন্টু এক্স, এইটা পড়ে রইলো। আর ডান দিকটা দেখো এন এর ভ্যালু ওয়ান বসালে কস পাই বাই টু, কস পাই বাই টু তোমার জিরো হয়ে যায়, তাহলে এইটা হয়ে গেল।
n equal to 2 বসাও, phi to x কত হবে দেখো খেয়াল করে, রুট ওভার 2/l তুমি লিখলে, আচ্ছা এক সেকেন্ড, রুট ওভার 2/l তুমি লিখলে, আচ্ছা এবারে সাইন n এর জায়গায় 2 বসালে সাইন পাই সেটা 0 হয়ে গেল, এখানে cos পাই হয়ে যাবে, cos পাই মানে হচ্ছে -1, আর পরে থাকছে কত সাইন n π/l ইনটু x, এটা। আচ্ছা n এর ভ্যালু তুমি 3 বসাও, কই হচ্ছে psi 3x হচ্ছে রুট ওভার 2/l cos 3π/l ইনটু x, কারণ করসপন্ডিং এই ডান দিকের পার্টটা তোমার 0 হয়ে যাবে। আবার n ইকুয়াল টু 4 বসাও, তাই 4x টা কত হয়ে গেল না রুট ওভার 2/l সাইন, ওইটা n নয় এটা 2 লিখতে হতো, 4π/l ইনটু x, এটা। কারণ যখন তুমি n এর জায়গায় 4 বসাচ্ছ তাহলে এইটা তো 2π বলে 0 হয়ে গেল, আর এখানে যখন 4 বসাচ্ছ তখন cos 2π হলো, cos 2π অ্যাকচুয়ালি -1 এ +1, তাহলে এইরকম ভাবে চলছে। তার মানে দেখো খেয়াল করে যে তোমার অ্যাকচুয়ালি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে উম, মানে তোমার যখন n equal to 1 3 5 ডট 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 ডট, তখন ওয়েভ ফাংশন গুলো কেমন হচ্ছে, তখন ওয়েভ ফাংশন গুলো দাঁড়াচ্ছে তোমার, ধরো এখানে সাইন এক্স যদি বলি তাহলে সেটা হচ্ছে রুট ওভার 2/l cos n π/l ইনটু এক্স হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইভেন ফাংশন হলো, ইভেন ফাংশন। আর যখন তোমার n ইকুয়াল টু 2 4 6 ইত্যাদি হচ্ছে, তো সাইন এক্স টা কত হচ্ছে, সাইন এক্স টা হচ্ছে তোমার আচ্ছা এমনিতে রুট ওভার 2/l সাইন n π/l ইনটু এক্স আছে, কিন্তু তার আগে একটা -1 +1 এইরকম করে জিনিসটা তোমার যাচ্ছে, তাহলে এটা তুমি একটা -1 টু দি পাওয়ার, এই ধরো এই 2n + 1 একটা তুমি বসিয়ে দাও, দেখো 2n + 1 যদি তুমি করে নাও তাহলে দেখো n এর ভ্যালু যখন তুমি, না এটাকে 2n + 1 এর জাস্ট মানে থাকে না n+1, জানো এটা তো n ইকুয়াল টু 2 এর জন্য মাইনাস, n ইকুয়াল টু 4 এর জন্য হচ্ছে প্লাস, তাহলে তুমি এইটাকে এইরকম ভাবে লিখতে পারো, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, এইটাকে না এইরকম ভাবে লেখো তুমি, ধরো এটাকে তুমি অড ফাংশন, তো অড ফাংশন হলে এইটাকে তুমি জাস্ট n ইকুয়াল টু 1 3 5 যখন তুমি এক কাজ করো, এটা ধরো আমি বললাম সাই এম এক্স বলছি, তাহলে এখানে এনটাকে না লিখে তুমি চাইলে এটাকে ধরো তুমি এটাকে এক কাজ করো 2m + 1 π/l ইনটু এক্স এইরকম ভাবে বলো, উইথ m ইকুয়াল টু 0 1 2 ডট ডট ডট, দেখো তাহলে অটোমেটিক্যালি m এর ভ্যালু 0 হলে, m এর ভ্যালু যখন 0 বলছে সেটা 1 হচ্ছে, m এর ভ্যালু যখন 1 বলছে সেটা 3 হচ্ছে, অডটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। আর এইটাকে এক কাজ করো, এটাকে যদি তুমি তুমি এটাকে জাস্ট m বলো, তাহলে এটাকে তুমি লেখো 2m লেখো, সরি এটাকে 2m বলো, উইথ নতুন কোয়ান্টাম নাম্বার m ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করো 1 2 3 ডট 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 ডট, তাহলে দেখো n ইকুয়াল টু 1 হলে তোমার 2, n ইকুয়াল টু 2 হলে 4 এইভাবে আসবে। আর তার আগে সাইনটা কত হচ্ছে না, সাইনটাকে তুমি জাস্ট লেখো, এটাকে তুমি জাস্ট m এর ভ্যালুর উপরে নির্ভর করে m দিয়ে লেখো, -1 টু দি পাওয়ার m লেখো, তো -1 টু দি পাওয়ার m হলে m ইকুয়াল টু 1 যখন, তখন এইখানে তোমার বেসিক্যালি 2 চলে এলো, কিন্তু এটা দেখো এর পাওয়ার এর আগে একটা মাইনাস সাইন হয়ে গেল, এবারে যখন এইটা m ইকুয়াল টু যখন 2 চলে আসবে, এটা 4 হয়ে গেল, তখন -1 তার স্কয়ার হয়ে এটা প্লাস হয়ে গেল, তাহলে এন্ড সো অন সো অন সো অন, এবং এটা দেখো এটা তোমার হয়ে যাচ্ছে একটা অড ফাংশন। তার মানে যখন তোমার মানে বক্সটা 0 মানে বক্সটা 0 তে এবং এল এর না থেকে তোমার অরিজিনটা মাঝখানে, অর্থাৎ দেওয়ালগুলো হচ্ছে -l/2 থেকে +l/2 হয়ে যায়, তখন v of -x ইকুয়াল টু যদি vx হয়ে যায়, তাহলে কিন্তু ওয়েভ ফাংশন বিলংস টু ডেফিনাইট প্যারিটি,
এটা আমি আগের থিওরেমের মধ্যে করেছিলাম। এখানে এই পার্টিকুলার ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। দেখ, ওয়েভ ফাংশনটাকে ডেফিনাইট প্যারিটিতে বিলং করে, কিন্তু এই পার্টিকুলার কেসে মানে আগে যেটা ছিল সেখানে কিন্তু ওয়েভ ফাংশনের মধ্যে কোনো প্যারিটি ছিল না, মানে সবটাই সাইন দিয়ে তোমাকে লিখতে হতো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গা যা দিয়ে আমি জিনিসটাকে করলাম। আচ্ছা, এটা অল্টারনেটিভলি কেউ করতে পারতো, মানে অল্টারনেটিভ একটা অ্যাপ্রোচ সে ফলো করতেই পারতো। অল্টারনেটিভ অ্যাপ্রোচ, সে প্রথমে জেনারেল সলিউশনটাকে লিখলো। জেনারেল সলিউশনে তুমি ধরো এই সাই এক্সটাকে যেমন করে লেখা হয়েছিল এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স, এইটা এবারে তুমি এই বাউন্ডারি কন্ডিশনটাকে বসাও। বাউন্ডারি কন্ডিশনটা কি বসাবে না, তোমার সাই মাইনাস এল বাই টু আর সাই এল বাই টু এটা ইকুয়াল টু তোমার 0। বাউন্ডারি কন্ডিশন বসাও করে এখান থেকে ফাইন এ অ্যান্ড বি অ্যান্ড হেন্স দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন। এই দুটো কন্ডিশন থেকে এ আর বি বের করবে, তারপর থেকে নর্মালাইজ করবে, করে সেখান থেকে নর্মালাইজড ওয়েভ ফাংশনটাকে বের করতে পারবে। আমি যখন আগে বাউন্ডারি কন্ডিশন এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এল এ তো ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছে সেই মতো করে করেছিলাম। এখন এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু আর প্লাস এল বাই টু তো ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছে, সেই মতো করে তুমি করবে, তাহলে তুমি করতে পারবে। ঠিক আছে, তা দেখো, তা যা বললাম ব্যাপারগুলো পরিষ্কার তো, কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, হুম। তো দেখো, তাহলে আমরা এই যে মোটামুটি ভাবে ঘন্টাখানেক সময়ের মধ্যে আমরা যেটা করলাম আগের দিন এবং আজকে মিলে এই পার্টিকেল ইন ওয়ান ডি বক্স এই যে রিলেটেড জায়গাটা আমরা জাস্ট আলোচনা করে আলোচনা করে ফেললাম। তো আমরা যেটা নেক্সট ক্লাসে করব, নেক্সট ক্লাসে সেটা হচ্ছে যে এবারে তুমি এটা এক্সটেনশন করো 2D এবং 3D তে। তাহলে এই পার্টিকেল ইন বক্স প্রবলেমই করব, সেটা ইন 2D অ্যান্ড 3D। তার 2D এবং 3D তে এক্সটেনশনটা কি করতে হবে, করে তার এই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা কেমন করে কাজ করছে সেইটা একটা দেখার ব্যাপার আছে, সেপারেশন অফ ভেরিয়েবল। সেটা করার পরে হচ্ছে ডিজেনারেসি যে জিনিসটা, ডিজেনারেসি নিয়ে ডিসকাশন একটা ভালো জায়গা আছে। এইটা ডিজেনারেসি নিয়ে আমরা জাস্ট কিছু কথাবার্তা তখন হচ্ছে বলবো। তাহলে এই হচ্ছে নেক্সট আমাদের যেটা আলোচনা করার বিষয় আছে। ঠিক আছে, তাহলে আমি ওই টানা 2 ঘন্টা হলে একটু হয়তো তোমাদের চাপ হয়, আমি ওই ঘন্টাখানেক মতো নিলাম, আবার কোন এক সময় আবার একটা 1 ঘন্টা ক্লাস আমি নিয়ে নেবো, নিয়ে জাস্ট এই পার্টটা আজকের মধ্যে করে দেবো। কালকে ফাইনাইট বেরিয়ার প্রবলেমটাকে করবো না, আজকেই নিয়ে নেবো এটাকে করে। তাহলে একটু পরে তো আবার এর ক্লাস আছে, কেমিক্যাল কাইনেটিক্স এর ক্লাস আছে। তোমরা এবারে একটু রেস্ট নাও বা নিজের মতো করে যা কাজকর্ম আছে করে নাও। তো আমরা এই পর্যন্ত আজকে করলাম, এন্ড অফ মানে এই সকালে করলাম, এন্ড অফ লেকচার 18 এটা করে ফেললাম। তাহলে নেক্সট ক্লাসে আমি 2D এবং 3D বক্সটা করে নেবো। আর মাঝে আমাদের কিছুক্ষণ পরে আমি ওদের সাথে একটুখানি কথা বলে নিই, হয়তো ওই 11টা 15 থেকেই হয়তো হবে, 11টা 15 থেকে 12টা 15 কেমিক্যাল কাইনেটিক্সে আমরা যে ওই অসিলেটরি রিয়াকশনের যে বাকি পার্টটা ছিল সেই পার্টটা আমরা করে দেবো। ঠিক আছে, তো দেখো তাহলে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, যাও সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া যা করার করে নাও। হুম।